নাম দিয়ে বা যে কোনো লোককে ছাত্র শিবিরের লোক বলে ছাত্রলীগের যে নিপীড়ন, সেই নিপীড়নের প্রতিবাদ আপনি করেছেন। সেই প্রতিবাদ করতে গিয়ে আপনি নির্যাতিত হয়েছেন। গত কয়েক বছর আন্দোলন সংগ্রামে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনাদের সহযোদ্ধা ছিলেন রাজপথে, দুর্যোগে দুর্গমে সব জায়গায়। কিন্তু গত এক বছর ধরে, বিশেষ করে 5 আগস্টের পরে, আপনারা শিবিরকে গুপ্ত বলে খোঁটা দিচ্ছেন, নানা রকম কথা বলছেন, তাদের পরিচয় উমুক কিনা 71, মানে যেসব জায়গায় তাদের দুর্বলতা বলে আপনি মনে করছেন সেসব জায়গা থেকে ক্রমাগত আপনি কথা বলেই যাচ্ছেন। এইটার কারণ কি আসলে? মানে আপনি কি এইটা খেয়াল করতেছেন যে আপনি যত বেশি শিবিরকে আক্রমণ করছেন, তত সেই আক্রমণটার গোড়ায় গেলে আমরা আবার আপনাদেরই দেখতে পাবো? যদি রাজনৈতিক আদর্শের কথা আমরা বলি, মানে জামায়াতকে গালি দিলে আসলে বিএনপিকে গালি দেওয়া হয় কিনা, সোজা করে আমি প্রশ্ন করলে। আচ্ছা ভাই, এই কোশ্চেনের অ্যান্সার যদি দিতে চাই, আমি এই ভিতরে যেতে চাইনি, তারপরে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন অ্যান্সার দিতে হচ্ছে। দেখেন ভাই, শিবিরের বর্তমান যে জেনারেশনটা আছে, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কিংবা যাদেরকে আমরা পেয়েছি, এরা আমরা একই জেনারেশনের। কিংবা 2016 সালে আমি বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতির পর, বিশ্ববিদ্যালয়ে আসার আগে তো আমি রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিল না। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমি আমার রাজনৈতিক পথ চলে আমি শুরু করি। তো সেই সময়টাতে তো আর প্রকাশ্যে শিবিরের রাজনীতি আমার দেখার সুযোগ হয়নি, কিংবা এদের মুখোমুখি আমার হওয়ারও প্রয়োজন পড়েনি। তো সুতরাং এদের প্রিভিয়াস কিংবা হচ্ছে যে যা আমি দেখিনি সেগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি বিকেন্দ্রীকরণের প্রশ্ন, দুঃখিত, মানে হচ্ছে যে রাজনীতি নিষিদ্ধের যে প্রশ্নটা আসলো, যে হচ্ছে বিরাজনীতিকরণের প্রশ্নটা আসলো, যে এরাই হচ্ছে যে আপনার সব জায়গায় বিহাইন্ড দ্য সিনে আমরা দেখেছি। যখন এরা কমিটি দিয়েছে, এদের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগের ছিল, এগুলো তো প্রমাণিত। তো যখন আমরা বারবার দেখছি যে তারা আমাদের হচ্ছে যে ছাত্রলীগকে সরিয়ে দিয়ে দখলদারিত্ব করে আমাদের রাজনীতি করতে তারা দিচ্ছে না, তখন ওই জায়গাটা থেকে আমরা যে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার রাজনীতি চর্চার মানে চেষ্টা করে গেছি, রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে ঘৃণা করেছি, তারা বারবার সেই জায়গাটাতে আমাদের এগেইনস্টে বারবার আঘাত করেছে, আমাদেরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দিবে না, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। তাছাড়া যে জায়গাগুলোতে আমি কথা বলেছি, আমি আবারও বলছি, আমি 5 আগস্টের পূর্বে যাচ্ছি না। 5 আগস্টের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের স্টুডেন্ট। আমি সেই জসীমউদ্দিন হল থেকে শুরু করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রাজাকার শব্দটাকে নরমালাইজেশন করার চেষ্টা করা হয়েছে। কারণ জুলাইয়ের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। সুতরাং সেই জায়গায় 5 আগস্ট পরবর্তী সময়ে শুধু তুমি কে আমি কে, রাজাকার এই শব্দটা নরমালাইজেশনের তো কোনো মানে হয় না। তারপর হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেন এদের ম্যাগাজিন একটা বের হয়েছিল, সেই ম্যাগাজিনে লেখা হয়েছে, এই কথাগুলো আমরা অনেকবার শুনেছি। আমি এইজন্যই বললাম যে আপনি যখন কোশ্চেন করেছেন যে কেন, জনাব খান, আমার কাছে এই জায়গাগুলোর কারণে আলটিমেটলি হয়েছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে রাজাকার শব্দটা নরমালাইজেশন করাটা আপনি যেভাবে বলতেছেন সেভাবে তো কোনো কিছুই নরমাল হবে না। আর তাছাড়া হচ্ছে যে আমরা তো এরকম একটা বাংলাদেশের মানে স্বপ্ন দেখেছিলাম যেখানে যে যার কথা সে বলতে পারে, সে তা বলতে পারবে। 5 আগস্টের পরে তো আমরা কাউকেই আসলে গলা আটকে রাখতে চাই নাই, এটাই তো 5 আগস্টের অঙ্গীকার ছিল, কম আর বেশি, তাই না? এখন আমাদের যে অস্তিত্ব, মহান মুক্তিযুদ্ধকে যদি আমি যেটা ধারণ করেছিলাম যে হয়তোবা এই জেনারেশনটা তাদের পূর্বসূরিদেরকে ধারণ না করে তারাও হয়তোবা আমাদের মতো করেই বেড়ে উঠেছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি যখন মহান মুক্তিযুদ্ধকে একের পরে হেয় করে যাবেন, বিভিন্নভাবে হেয় করে যাবেন, এখন খালিদ ভাই আপনি বলেন তাহলে আমি কি প্রতিবাদ না করাটাই আমার উচিত ছিল? না, আমি আপনাকে কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা তাদের কাছ থেকে সহনশীলতা চেয়েছিলাম, যে হ্যাঁ, যে বিশেষ করে হচ্ছে যে এগুলো তো আছেই, তাছাড়া হচ্ছে যে নিজেদের যে দখলদারিত্ব, বিশেষ করে ছাত্রলীগের আন্ডারে তারা থেকে ছাত্রলীগ চলে গেছে, কিন্তু তারা বিভিন্ন হল প্রতিনিধির নামে বিভিন্ন কমিটি করে আমাদের যে ছেলেগুলো, আপনি স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল যে ছেলেটা 6 আগস্ট 7 আগস্ট সেই ছেলেটা হলে উঠতে গিয়ে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে হলে ঢুকতে দেওয়া হয় নাই। তো এভাবে আধিপত্য বিস্তার করেছিল তারা হলে। এবং আমাদের যেখানে আমরা বিগত দীর্ঘ দুঃশাসনের ফ্যাসিস্টকে মোকাবেলা করে কণ্ঠ জারি রেখেছিলাম, এরা গেস্টরুমে নির্যাতন হতো, শিবিরকে নির্যাতন করা হতো। আমি আজকে দেখেছেন যে আমি সে সময় এদের পক্ষে পোস্ট দিয়েছি, তো তারাই যখন 5 আগস্টের পরে আমার রাজনীতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে, তখন তো ভাই এটা স্বাভাবিক। আমি আমার টিকিয়ে রাখার জন্য প্রতিবাদ করবো না। আব্দুল ইসলাম খান, আমি
আজকে আর আপনাকে কারণ এটা ইলেকশনের ঠিক আগা মুহূর্ত, আমি শুধু আপনার অবস্থানটাই জানতে চাইছিলাম। আমি জনাব আব্দুল কাদের কাছে একটু যাই। জনাব আব্দুল ইসলাম খান, আমি আমার জায়গা থেকে এখনো চাই প্রত্যেকের জায়গা থেকে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা ধারণ করুক। আমরা যেন এই 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে আমরা কেউ কারো শত্রু হতে পারি না। আমি এই ধারণাটাকে এখন এক্স্যাক্টলি। কিন্তু আপনি অনেক রেগে রেগে কথা বলেন মাঝে মাঝে, এত রেগে রেগে না কথা বললেও পারেন জনাব আব্দুল ইসলাম খান। না, আমার রাগটা আমার যে রাগটা সেদিন দেখেছেন আপনারা, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনকে একজন ব্যক্তির হচ্ছে যে পক্ষে বিপক্ষে রিট আসবে, তখন আপনি পুরো ডাকসু নির্বাচনকে যখন বন্ধ করে দিবেন, তখন তো শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমি সর্বোচ্চ আপোষহীন ছিলাম না। কারণ যেরকমই হোক, মানে আমার মনে হয় যে এত রাগ হয়ে কথা বলাটা কেমন জানি। আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আপনার কাছে আসি যে রাজনৈতিক সরকারগুলি কিন্তু আমরা দেখেছি যে 1971 সালের পর থেকেই ডাকসু নির্বাচনকে একরকম এড়িয়ে চলে, কেউ কেউ 2 পা এগিয়ে বলতেও চায়, ভয় পায়। সেজন্য আমরা যতগুলি বছর পার হয়েছে ততগুলি ডাকসু আমরা দেখতে পাই নাই। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার একটি ডাকসু নির্বাচন দিলেও সেই ডাকসু নির্বাচনের ফল তারা পুরোপুরি পক্ষে আনতে পারেনি। ভিপি নূর দাঁড়িয়ে গেছেন সেখানে ভিপি হিসাবে, এবং সেটা পরবর্তীতে তাদের জন্য কোনো ভালো ফল বয়ে নিয়ে আসে নাই। আগামীবার যে নির্বাচিত সরকার আসবে, তারা ডাকসুকে কিভাবে দেখবে? তারা কি ডাকসু নির্বাচন দিবে বলে মনে হয় আপনার, যদি জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একটু বলি? দেখেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা যে এই জেনারেশনে যারা বেড়ে উঠেছে, পুরোটা সময় রাজনৈতিক অপসংস্কৃতিকে আমরা দেখেছি, এবং আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা মুসলিম ছিলাম। আমরা এমন না যে হচ্ছে যে 5 বছর একজনকে দেখেছি, আরেক 5 বছর আরেকজনকে দেখেছি। তো সুতরাং আমরা যে নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে আমরা হাঁটতে যাচ্ছি, যেটা আমরা শিকার হয়েছি, সেটা যেহেতু আনবো না, ফিরিয়ে আনবো না, তাহলে ধরে নিতেই পারি সামনে এরকম রাজনৈতিক অপসংস্কৃতি কিংবা ডাকসু আটকে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। আজকে সকালেও দেখেন, অপপ্রচার করতে না পেরে সর্বশেষ যখন আমরা প্যানেল ঘোষণা করেছি, সেই প্যানেলের পরও মারাত্মকভাবে সাইবার বুলিং এবং সাইবার অ্যাটাক করা হয়েছে আমাদের আইডি গুলোকে। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে নানান ধরনের গুজব, প্রপাগান্ডা অনলাইন গুলোতে ছড়িয়েছে। এবং আজকে সকালে আপনি হয়তোবা জেনে থাকবেন যে আজকে সকালে ঘুম থেকে 9টায় ওঠার পরে আমি দেখলাম আমার যে নিজস্ব ভেরিফাইড আইডি, সেই আইডিটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। আমি অ্যাপ্লাই করে সেটাকে যখন নিয়ে আসলাম, তখন আরো 56 মিনিট পরে আবার সেটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। সুতরাং ছোট করে একটা কথা বলি, মানে ব্যাপারটা আচ্ছা শেষ করেন। আমি যেটা বলছি, আমি যে রাজনৈতিক কনসেপ্টকে ধারণা করে আজকের এই জায়গাটাতে এসেছি, সুতরাং রাজনৈতিকভাবে মোকাবেলা করে ব্যর্থ হইয়া নানান ধরনের কথা বলে আমি কোনো ইতিহাসে যেতে চাই না। আমরা নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম, আমরা বাংলাদেশকে ওভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমরা বিশ্বাস করি আগামীকাল 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হচ্ছে, এবং আগামী বছর একই দিনে ঠিক 1 বছর পরে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে অনুষ্ঠিত হবে। সেটাই বিশ্বাস করি, এবং সেটা বাস্তবায়নের সর্বোচ্চ কাজ করে জনাব খান। বিএনপি মানে যে দলটি ছাত্র দলের সাথে অভিভাবক দল হিসাবে পরিচিত, সেই দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায়নি, এমনকি ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপত্তি ছিল। ডাকসু নির্বাচনকে আসলে আপনাদের অনুরোধের ঢেকি গেলার মতো পরিস্থিতি, মানে আপনারা নির্বাচন মেনে নিলেন কেন? বিএনপি তো পরিবর্তন চায়নি বলে অনেক কিছু টিকে আছে। আমরা শুনি যে সংবিধান ওনারা চান নাই বলে পরিবর্তন হয় নাই, রাষ্ট্রপতিরও পরিবর্তন হয় নাই, বিএনপি চায়নি বলে স্থানীয় নির্বাচন হচ্ছে না। ডাকসু নির্বাচনে রাজি না হলে নাই হইতো ছাত্রদল, বা আপনারা কেন রাজি হলেন? ভাই, 5 আগস্ট পরবর্তী সময়ে যারা দীর্ঘ সময়ে ফ্যাসিস্টকে মোকাবেলা করে, রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে, জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে ওই পথটাকে বেছে নিয়েছিল, 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম ক্যাম্পাসগুলোতে যারা ওই সময় রাজনৈতিক অপসংস্কৃতিগুলো ঘৃণা করে নিজেদের কণ্ঠ জারি রেখেছিল, তাদেরকেই পরবর্তীতে ক্যাম্পাসে জুলুমের শিকার করা হয়েছে। আওয়ামী যে রাজনৈতিক অপসংস্কৃতির ফ্রেমিং আমাদেরকে করা হয়েছে, তারই প্রপাগান্ডার একটা অংশ ছিল যে আমরা ডাকসু নির্বাচন চাই না। দেখেন, ডাকসু নির্বাচন আমরা যে ভাবে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, সেই প্যানেল কিন্তু হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ ছিলেন, তাদের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা আগে নিজেদের সংগঠনে নির্বাচিত হয়েছি।
নির্বাচিত হয়ে তারপর হচ্ছে এখানে ডাকসু নির্বাচন করবার জন্য এসেছি। সুতরাং আমরা ডাকসু নির্বাচন চাই না, কিংবা স্থানীয় নির্বাচন আগে চাই পরে চাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনকে প্রতিনিধিত্ব করছি। তো সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে কথা বলতে চাচ্ছি। ডাকসু কোনো সাংগঠনিক পদ নয় যে আমাকে কোনো দল সেখানে বসিয়ে দিবে। সুতরাং আমি ওই পার্টিগত কোনো আলোচনা এখানে যেতে চাই না। আমি প্রতিনিধিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করছি, আমি সেটা নিয়েই থাকছি। এবং আমাদের বিরুদ্ধে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বের হয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমাদের এগেইনস্টে, ওইটাও একটা অপপ্রচারেরই অংশ। অর্থাৎ আপনারা ডাকসু নির্বাচন চান নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই? মানে আপনারা ডাকসু না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবং আমাদের যেই থ্রোতে আমাদেরকে হচ্ছে যে নির্বাচনে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে চমকপ্রদ ঘটনা ছিল। ঠিক আছে, বিগত সময়ের ছাত্র রাজনীতির ইতিহাস।